আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের বইটি কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই, আশা করি তোমরা সকলেই অবগত আছো। আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হয়ে তুমি তোমার সমস্যা সমাধান করে নিতে পারতেছো। দ্যাটস ওয়াই বইটিকে আমরা বলতেছি পূর্ণাঙ্গ ডিজিটাল বই। ওকে, তার মানে দেখো বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি। তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক এজ এডুকেশনের অনলাইন পেজ থেকে তুমি বইটি সরাসরি সংগ্রহ করে ফেলতে পারো। চলো আজকে মূলত আমরা আরও একটি সৃজনশীল সলভ করব। তো সৃজনশীলটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো দেখো প্রশ্নটা আমরা আগে ভালোভাবে বুঝবো, এরপর আসলে প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। বলছে 20 গ্রাম এ যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করছি। দেখো ভালোভাবে বুঝবো, কিন্তু আমাদের এ যৌগ ছিল আসলে 20 গ্রাম, কিন্তু এই 20 গ্রাম থেকে আমি নিছি কত গ্রাম? 15 গ্রাম। এই 15 গ্রামকে আমি বিক্রিয়া করাইছি বা বিশ্লেষণ করা মানে ভাঙানো, মানে ভাঙছি। ভাঙার পরে 4 গ্রাম পাইছি কার্বন। কার্বন পাইছি কত গ্রাম বলতো? 4 গ্রাম। এবং 0.33 গ্রাম কি পাইছি বলতো? হাইড্রোজেন। এবং অবশিষ্ট অংশ পাওয়া গেছে কি বলতো? অক্সিজেন। তাহলে অবশিষ্টটা আমরা কিভাবে বের করব? 15 থেকে এই দুইটার যোগফল যদি বাদ দেই তাহলে অবশিষ্ট অংশটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অক্সিজেন। এখন আমাকে কি বলছে দেখো, ক নম্বর প্রশ্নে বলা আছে ভিনেগার কি। দেখো ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। তোমাদের বইয়ে যেহেতু 4 থেকে 10% বলা আছে, সো আমরা 4 থেকে 10% জলীয় দ্রবণটাই বলবো। তাহলে ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলতেছি বলতো? ভিনেগার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আসো খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে? C12H22O11। এটা আসলে সুক্রোজ, সুক্রোজের গাঠনিক আণবিক সংকেত। সুক্রোজ মানে আবার হচ্ছে চিনি। ওকে, তার মানে এটা হচ্ছে চিনি, তাহলে চিনির সংকেত। বলছে চিনি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কেন? আচ্ছা, এটার কারণ আমরা আসলে সকলেই জানি। কারণ কি দেখো তো, চিনি হচ্ছে আমাদের একটা সমযোজী যৌগ। কি যৌগ? সমযোজী যৌগ। আচ্ছা, বিদ্যুৎ পরিবহনের শর্ত কি? বিদ্যুৎ পরিবহনের শর্ত হচ্ছে যদি সেটি জলীয় দ্রবণে আয়নিত হয়। কি হয়? আয়নিত হয়, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি করে, তাহলে সে আসলে বিদ্যুৎ পরিবহন করবে, না হলে সে বিদ্যুৎ পরিবহন করবে না। তাহলে চিনি যেহেতু একটি সমযোজী যৌগ, সমযোজী যৌগসমূহ জলীয় দ্রবণে কিন্তু আয়নিত হয় না বা মুক্তভাবে আয়নিত হয় না, যার ফলে এখানে কিন্তু ইলেকট্রনের প্রবাহের সৃষ্টি হয় না। আর ইলেকট্রনের প্রবাহ যদি সৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে না বলতো? সেখানে বিদ্যুৎ পরিবহন হবে না। আশা করি বুঝতে পেরেছি যে চিনি কেন আসলে বিদ্যুৎ পরিবহন করে না। এখন আসো গ নম্বর প্রশ্ন আমাকে বলছে যে এই যৌগের আণবিক ভর যদি 90 হয়, 90 হয়, তাহলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে যৌগটার আণবিক সংকেত আমরা কিভাবে নির্ণয় করব? চলো দেখে আসি। তাহলে দেখো আমরা 15 গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম কি পাইছি বলতো? হাইড্রোজেন। এবং অবশিষ্ট কি পাইছি বলতো? অক্সিজেন। তাহলে চলো আমরা এখন সলভ করে ফেলি। 4 গ্রাম 0.33 গ্রাম, তাই না? ওকে, গ নাম্বারটা প্রশ্নটা অনেক বড় আর কি। তাহলে এখন আসো দেখো আমরা 15 গ্রামকে বিশ্লেষণ করছি, কার্বন পাইছি কত গ্রাম বলতো? 4 গ্রাম। এবং হাইড্রোজেন পাইছি কত গ্রাম বলতো? 0.33 গ্রাম। ওকে, এখন আমাকে তাহলে অক্সিজেনের পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে অক্সিজেনের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব বলতো? অক্সিজেনের পরিমাণটা আমরা নির্ণয় করব হচ্ছে মূলত 15 গ্রাম ছিল, 15 গ্রামকে বিশ্লেষণ করছি, সেখান থেকে যদি বাদ দেই 4 প্লাস 0.33, এই দুইটার যোগফল, তাহলে আমরা কি হবে বলতো? আমরা কিন্তু অক্সিজেনের পরিমাণটা পেয়ে যাব। তাহলে অক্সিজেনের পরিমাণটা এখন চলো আমরা বের করে ফেলি। তাহলে 15 মাইনাস হচ্ছে কত বলতো? 4 প্লাস 0.33, 4 প্লাস হচ্ছে 0.33। ওকে, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের 10.67। কত? 10.67 এত গ্রাম। এটা হচ্ছে আমাদের অক্সিজেনের পরিমাণ। এখন কথা হচ্ছে দেখো আণবিক সংকেত বা স্থূল সংকেত নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের শতকরা সংযুক্তির প্রয়োজন পড়ে। তাহলে আমাদেরকে এখন শতকরা সংযুক্তিটা বের করতে হবে। শতকরা সংযুক্তির সূত্র কি ছিল? যৌগের বা পরমাণুর ভর ইনটু কি 100 ডিভাইডেড হচ্ছে যৌগের ভর। তাহলে দেখো আমাদের এখানে যৌগ আসলে কত গ্রাম বিশ্লেষণ করা হয়েছিল? 15 গ্রাম যৌগকে নিয়ে বিশ্লেষণ করছি, ঠিক আছে? তাহলে দেখো কার্বনের শতকরা যদি আমরা বের করতে চাই তাহলে কার্বনের শতকরাটা আসবে কত বলতো? 4 গ্রাম কার্বনের ভর ইনটু হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে যৌগের ভর। যৌগের ভর মানে কি বলতো? আসলে ওই যৌগটা নিয়েছিলাম 15 গ্রাম, তাই এটা হচ্ছে আমাদের কার্বনের শতকরা সংযুতি। ওকে, তাহলে দেখো 4 ইনটু 100 ডিভাইডেড হচ্ছে কত বলতো? 15। তাহলে দেখো আমরা পাচ্ছি 26 কত বলতো? 67%। আসলে কার্বন ছিল 26.67%। সেম ভাবে দেখো যদি আমরা কারটা বের করতে চাই, হাইড্রোজেনেরটা বের করতে চাই, তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি আমরা কি পাবো? 0.33 ছিল এর ভর ইনটু হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে যৌগের ভর ছিল কত বলতো? 15 গ্রাম।
তাহলে দেখো এখান থেকেও কিন্তু আমরা একটা শতকরা সংযুক্তি পেয়ে যাব, সেটা হচ্ছে কত দেখো 0.33 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে কত বলো তো 15, তার মানে দেখো 2.22%, 2.2%। ওকে, এটা হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। এখন সেম ভাবে দেখো আমরা কিন্তু অক্সিজেনেরটাও বের করতে পারবো। তাহলে অক্সিজেন ছিল কত বলো তো 10.67 ইন্টু 100 ডিভাইডেড হচ্ছে কি বলো তো মোট ভর ছিল কত 15। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি বলো তো 10.67 ইন্টু কত বলো তো 100, ওকে, ডিভাইডেড হচ্ছে কত বলো তো 15। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 71.13%। ওকে, শতকরা সংযুক্তি এখন আমরা পাইছি। আমাকে প্রশ্নে কি বলা হয়েছিল বলো তো, প্রশ্নে বলা হয়েছে যে যৌগটার আণবিক ভর যদি 90 হয় তাহলে আণবিক সংকেত নির্ণয় করো। তো চলো আমরা এখন আণবিক সংকেতটাই নির্ণয় করব। তাহলে এটার জন্য প্রথমে আমাকে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। তো স্থূল সংকেত নির্ণয় করার প্রথম ধাপ হচ্ছে নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। ওকে, তাহলে নিজ নিজ পরমাণু পারমাণবিক ভর দ্বারা ভাগ করব আমরা। তাহলে দেখো কার্বন আমরা কতটুকু পাইছিলাম 26.67%, তাহলে 26.67 ডিভাইডেড হচ্ছে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে এখানে কত পাচ্ছি বলো তো 26.67 ইন্টু হচ্ছে ইন্টু বলতেছি ডিভাইডেড হচ্ছে কত বলো তো 12। ওকে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি 2.22%। ওকে, সেম ভাবে দেখো তাহলে হাইড্রোজেনেরটা আমরা বের করতে পারি। হাইড্রোজেন কত পাইছিলাম আমরা বলো তো 2.22 ডিভাইডেড হচ্ছে কত বলো তো হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2.22%। ওকে, সেম ভাবে তুমি একটু লক্ষ্য করো অক্সিজেনেরটাও কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে অক্সিজেন কত আসবে বলো তো 71.13 ডিভাইডেড অক্সিজেনের আণবিক ভর কত বলো তো 16, তাহলে এখানে ভাগ করলে আমরা কত পাচ্ছি বলো তো 71.13 ডিভাইডেড হচ্ছে কত বলো তো ডিভাইডেড হচ্ছে 16, তাহলে কত আসতেছে 4.44। আমি আবার একটু ইয়ে করি, হ্যাঁ 4.44। ওকে, তাহলে এইটা। এখন দেখো যে ভাগফলগুলো আমরা পাইলাম এই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকলকে ভাগ করতে হবে। তাহলে এখানে ক্ষুদ্রতম ভাগফল আমরা 2.2 পাচ্ছি, এটা দ্বারা আমরা সকলকে ভাগ করব। তাহলে এখন আমরা এখানে লিখব যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগফলকে ভাগ করে, ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগফলকে ভাগ। ওকে, তাহলে ভাগ করে কিভাবে ভাগ করতে পারবো, তাহলে কার্বন দেখো কার্বন কত 2.22, এটাকে ভাগ করবো কত দ্বারা 2.2 দ্বারা, তাহলে ভাগ করলে কত আসতেছে দেখো তো 2.22 ডিভাইডেড 2.2, তার মানে দেখো 1.009, তার মানে আমরা সরাসরি 1 লিখতে পারি। ওকে, সেম ভাবে তুমি লক্ষ্য করো তাহলে হাইড্রোজেনটা আমরা কি করব বলো তো হাইড্রোজেন 2.2 ডিভাইড হচ্ছে কি বলো তো 2.2, তাহলে এখানে আমরা কত পাচ্ছি বলো তো এখানে পাচ্ছি 1। এবং সেম ভাবে যদি আমরা কি বের করতে চাই বলো তো অক্সিজেনেরটা বের করতে চাই, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কত আসবে বলো তো অক্সিজেনের ক্ষেত্রে দেখো অক্সিজেন পাইছিলাম 4.44, তাহলে দেখো 4.44 ডিভাইডেড হচ্ছে 2.2, তাহলে দেখো 4.44 ডিভাইডেড হচ্ছে 2.2, তাহলে কত আসতেছে 2.018, তার মানে আমরা এখানে লিখতে পারি 2। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত কি বলতো আমাদের হচ্ছে মূলত সংখ্যা। এখন দেখো যে পূর্ণ সংখ্যাগুলো পাইছি এখান থেকে আমরা স্থূল সংকেত লিখব। তাহলে স্থূল সংকেতটা আসলে কি দাঁড়াবে বলতো স্থূল সংকেত তাহলে কি হবে CH O2, এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। ওকে, অর্থাৎ কার্বন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন হচ্ছে দুইটা। এখন দেখো আণবিক সংকেত আমাকে বের করতে বলছে। আণবিক সংকেত বের করার উপায় কি, আণবিক সংকেত সমান আমরা জানি যৌগের আণবিক ভর ডিভাইডেড হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর। তাহলে আমরা এখন যে কাজটা করব এখানে লিখব স্থূল সংকেতের আণবিক ভর বের করব, ঠিক আছে, এর আণবিক ভর। তাহলে আণবিক ভর আমরা কিভাবে বের করব, দেখো কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস হচ্ছে কি বলতো অক্সিজেন কত 16 × 2, তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি 13 16 × 32 মানে 45, কত পাচ্ছি বলতো 45। এখন দেখো আমরা আণবিক সংকেতের একটা সূত্র জানি, তো আণবিক সংকেত সমান আমরা কি লিখতে পারি, আণবিক সংকেত ইকুয়াল আমরা কি লিখতে পারি বলতো যৌগের আণবিক ভর কত দেওয়া ছিল প্রশ্নে 90 ডিভাইডেড স্থূল সংকেতের আণবিক ভর অর্থাৎ 45। ওকে, তাহলে দেখো এই দুইটা ভাগ করলে আমরা কত পাচ্ছি 2। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি বলতো, এখান থেকে আমরা লিখতে পারি আণবিক সংকেত ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারবো বলতো এখানে লিখতে পারবো হচ্ছে আমরা কি পাইছিলাম CH O2, তাই না, তাহলে এখানে কি আসবে বলতো আমাদের এখানে আসবে হচ্ছে 2।
তাহলে তুমি কি লিখতে পারবা C2H2O4 এটা হচ্ছে আমাদের যৌগটার আণবিক সংকেত। তাহলে দেখো এটা আসলে ছিল কি অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখো এটা ছিল আসলে অক্সালিক অ্যাসিড। আমরা কিন্তু খুব ইজিলি কি করতে পারলাম, আণবিক সংকেত কিন্তু আমরা বের করতে পারলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের আণবিক সংকেত। আশা করি গ নম্বর প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। চলো গ নম্বর প্রশ্ন বুঝে থাকলে আমরা একটু ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে একটু লক্ষ্য করো। ঘ নম্বর প্রশ্নে বলা আছে এ যৌগের অবশিষ্ট ভর থেকে 500 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা। তাহলে দেখো অবশিষ্ট কোনটা, দেখো এ যৌগ আমি নিয়েছিলাম 20 গ্রাম, ঠিক আছে, ব্যবহার করছি কত গ্রাম, 15 গ্রাম। তাহলে অবশিষ্ট কত, 20 - 15 5 গ্রাম। তাহলে 5 গ্রাম 500 ml, এখান থেকে আমরা ডেসিমোলার দ্রবণ তৈরি করতে পারবো কিনা। ডেসিমোলার মানে কি বলতো, 0.1 মোলার। তার মানে আমাকে এখানে এস এর মান নির্ণয় করতে হবে। যদি এস এর মান 0.1 মোলার আসে তাহলে আমরা বলবো ডেসিমোলার প্রস্তুত সম্ভব, আর যদি 1 না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেসিমোলার প্রস্তুত সম্ভব না। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে এখন আসো আমরা ঘ নম্বর প্রশ্নটা একটু সলভ করে ফেলি। ঘ নম্বর প্রশ্নটা তাহলে কিভাবে সলভ করব, দেখো সহজ হিসাব, অবশিষ্ট পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এই যৌগটা ছিল কি বলতো 20 গ্রাম ছিল, সেখান থেকে আমরা কি করছি 15 গ্রাম ব্যবহার করছি, ওকে। তাহলে এখান থেকে আমরা কত গ্রাম পাচ্ছি, 5 গ্রাম পাচ্ছি, ঠিক আছে, 5 গ্রাম। এখন আসো তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। এখন আমাদের ভি বলা ছিল কত বলতো 500 ml, কত ml বলতো 500 ml। এবং বলতো এই যৌগটা আমরা কি বের করছি বলতো, এই যৌগটা আমরা বের করছি হচ্ছে অক্সালিক অ্যাসিড, যার আণবিক ভর দেওয়া ছিল 90, ওকে। তাহলে এখান থেকে আমরা চাইলে কিন্তু কি করতে পারবো, এসটা বের করতে পারবো, ওকে। তাহলে সূত্রটা কি হবে, আমরা সূত্র লিখবো উই নো দ্যাট, আমরা জানি কি বলতো এস ইকুয়াল 1000W ডিভাইডেড কি বলতো mv। তাহলে এখন তুমি লক্ষ্য করো এখান থেকে আমরা যদি ভাগ করি, দেখো 1000 ইন্টু হচ্ছে কত বলতো W হচ্ছে 5 ডিভাইড হচ্ছে m কত, m হচ্ছে 90 ইন্টু v কত বলতো 500, ওকে। তাহলে দেখো এইটা যদি কাটি আমরা এবং সেই সঙ্গে যদি এটা কেটে দেই তাহলে 5 কেটে যাবে। তার মানে কত বলতো 1 ডিভাইডেড কত আসতেছে 9, 1 ডিভাইডেড 9 মানে কত বলতো 1 ডিভাইডেড 9 মানে হচ্ছে 0.1, কত বলতো 0.1। তাহলে দেখো 0.1 মোলার। যেহেতু এই দ্রবণের ঘনমাত্রাটা 0.1 মোলার আসছে, সো আমরা বলতেই পারি যে ডেসিমোলার দ্রবণ প্রস্তুত সম্ভব, ডেসিমোলার দ্রবণ প্রস্তুত সম্ভব। শেষ, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট, ডেসিমোলার দ্রবণ প্রস্তুত সম্ভব। তাহলে দেখো গ এবং ঘ নম্বর প্রশ্নটা কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারলাম। তাহলে দেখো আমাদের ইজি কেমিস্ট্রির বই থেকে তুমি জাস্ট কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি তোমার সমস্যা সমাধান করে নিতে পারতেছো। সো আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি বইটিকে সংগ্রহ করে ফেলবো। দেখা হবে নেক্সট পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গেই থাকো। আশা করি আমরা ভালো থাকবো।